মকর সংক্রান্তির দিন আমার মা কত ধরনের পিঠে বানালো তা দেখতে হলে কিন্তু স্কিপ না করে পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে হবে। হ্যালো, ওয়েলকাম টু নিউ আনাদার মিনি ব্লগস। আর সংক্রান্তির দিনে যাচ্ছি কোথায় বলো তো? তাহলে চলো দেখো আমি কোথায় যাচ্ছি। তাই এই শীতের সকালে করে নিলাম সকাল সকাল স্নান, তাও আবার মাথা ঘষে। ওরে বাবা রে, এত ঠান্ডার মধ্যে কিন্তু আমি কি করে স্নান করলাম আমি নিজেই জানি না। ওই যেখানে আজকে যাচ্ছি তার জোরেই কিন্তু আমি সকাল সকাল স্নানটা সেরে নিলাম। মনে যে জোরটা আসলো শুধুমাত্র তার জন্যই। তোমরা ভাবছো তো যে আমি শাড়ির ওপরে জ্যাকেট পরলাম কেন? আমি ভীষণ পরিমাণে শীত কাতুরে আর গাড়ি চালাচ্ছি, তার মানে তো আরও আমি প্রচুর পরিমাণে কাঁপবো। এতে ঠান্ডা লেগে আমার কিন্তু জ্বরও চলে আসতে পারে। তাই আমি আমার স্টাইলকে দূরে সরিয়ে রেখে নিজের শরীরের কথা কিন্তু আমি আগেই ভেবেছি। এবার বুঝতে পারছো তো, চিনতে পারছো কি জায়গাটা? যদি চিনে থাকো তাহলে অবশ্যই একটা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও। হ্যাঁ ঠিক, সকাল সকাল চলে আসলাম মায়ের কাছে। মায়ের টানে পৌষ মাস ধরে মায়ের এই পুজো হয় সময়ের জন্য। আর বলতে পারো আমি বাবাইয়ের অপেক্ষা করে করেই কিন্তু আমার আশা হচ্ছিল না। শেষে দেখলাম না, বাবাইয়ের অপেক্ষা করলে কিন্তু আমার আর পুজো দেওয়া হবেই না। আগের দিনই ঠিক করে নিলাম যে পরের দিন সকালে আমি একাই চলে যাব পুজো দিতে। সেই সময় বাবাই মেয়েকে নিয়ে ঘুমাবে আর আমি পুজোটা দিয়ে চলে আসব। যেই কথা সেই কাজ, সকাল সকাল একদম স্নান করে চলে এসেছি মায়ের পুজো দিতে। একা এসে এত শান্তিভাবে পুজোটা দিতে পারলাম। বাবাই যা ভয় দেখিয়েছিল যে প্রচণ্ড পরিমাণে ভিড় হবে, তা ওইটাই চিন্তা করে এসে দেখি একদম ফাঁকায় এসে মায়ের পুজোটা শান্তিভাবে দিলাম। মহাদেবের মাথায় সুন্দরভাবে জল ঢালতে পারলাম। অন্য সময় আসলে কি এত ভিড় থাকে যে শান্তিভাবে এবং সুস্থভাবে পুজো দেওয়াই যায় না। ভিড়ের ঠেলায় তাড়াতাড়ি করে সমস্ত কাজগুলো সারতে হয়। সবাইকে শুধু বললাম মেয়েকে একটু দেখে রাখতে, ব্যাস, কারণ মেয়ে ঘুমাচ্ছে আর আমি তার মধ্যেই পুজো দিয়ে চলে আসবো। একদম সকালেই বেরিয়েছিলাম। মায়ের পুজো দিয়ে এত সুন্দর শান্তিভাবে যে পুজো দিতে পারলাম, এতেই আমার মন পুরো শান্তি। মেলায় আসবো ঢাকাই পরোটা খাবো না তা কি কখনো হয়? বছরেই একটা দিনই আমি পুজো দিতে এসে ঢাকাই পরোটা কিন্তু খাই, মিস করা যাবে না। কিন্তু বসে খেতে গেলে তো অনেক টাইম লাগবে, তাই নিয়ে চলে এসেছিলাম বাড়িতে ঢাকাই পরোটা আর কচুরি সবার জন্য। আগের থেকেই বুঝে গিয়েছিলাম যে আজ আর বাড়িতে টিফিন করতে পারবো না। এসে জামা কাপড় ছেড়ে মেয়েকে খাইয়ে দাইয়ে বসিয়ে দিলাম রান্না। আর বাড়িতে এসে বাজার খুলতে দেখি বাবা আর মাছ আর চিংড়ি মাছ রেখে গেছে, তাই প্রথমেই বসিয়ে দিলাম আর মাছের ঝোলটা করতে। আর মাছগুলো ভাজি। তোমরা কিভাবে বোঝো একটা কিন্তু আমি টিপস দিতে পারি। আর মাছ যখন হলুদ আর নুন মাখানোর সাথে যদি তেল দিয়ে মাখানো যায় তাহলে কিন্তু ভাজার সময় একটু কম ফাটে। এই টিপসটা যদি তোমরা ফলো করবে দেখবে আর মাছ চারিদিকে ফাটবে না। এমনি তো ঢেকে রান্না মানে ভাজতেই হয়, আর যদি তেল দেওয়া যায় তাহলে একটু কম ফাটে। তারপর দেখো আমার মাছের ঝোল মোটামুটি হয়ে গেছে। লাস্টে গরম মশলা দিয়ে নামিয়ে দিলাম। আর তারপর ভাবছিলাম চিংড়ি মাছগুলো দিয়ে কি করব। তো মা বলল যে না, আজকে তাহলে একটু টমেটো আর আলু আর দিয়ে চিংড়ি মাছের টক কর। তাই সেই অনুযায়ী আমি কিন্তু চিংড়ি মাছের আলুর টকটাও করে ফেললাম। রান্না করে এখন যাচ্ছি আমি আমার ডিউটিতে। মেয়েকে তো আমার দাদা নিয়ে চলেই গেছে। দোকান থেকে ফিরেই চলে এসেছি আমি পড়াতে বসে গেছি। তারপর তো চলে এসেছি মায়ের কাছে মেয়েকে নিতে। আর এসে দেখি মা পিঠে বানাতে শুরু করে দিয়েছে। কিন্তু অনেক ধরনের পিঠে করেছে। এই সাজের পিঠেটাকে দুধ দিয়ে জাল দেওয়া, তারপর দুধ পুলি, পাটিসাপটা এবং নবান্ন, এই কটা জিনিস কিন্তু মা করেছে। আর এই যে সাজের পিঠে দেখলে না, এগুলোও মা কিছু শুকনো রেখে দেবে। আমাদের বাড়িতে সবাই এই গুড় দিয়ে সাজের পিঠে খেতে কিন্তু খুব ভালোবাসে। এত ধরনের পিঠে আস্তে আস্তে ধীরে সুস্থে বানিয়েছে। আর আমাকেও যেহেতু বাড়িতে যেতে হবে তাই চলে এসেছি বাড়িতে। মায়ের নাকি অনেক দেরি হবে, তাই আমি যখন বাড়ি চলেই আসবো আর মকর সংক্রান্তি শেষ দিন বাড়ি ছেড়ে থাকতে নেই, তাই চলে এসেছি বাড়িতে। তাই মায়ের পিঠে বানানোর ভিডিওগুলো কিন্তু আর করতেই পারলাম না। মাসের শেষ দিন বাড়ি ছেড়ে থাকতে নেই, তাই চলে আসলাম তাড়াতাড়ি বাড়িতে। আমার এই ছোট ছোট সুন্দর সুন্দর ভ্লগগুলো যদি তোমাদের খুব ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু একটা লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলো না। এরকম আরও সুন্দর সুন্দর ভিডিও পেতে গেলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। রাধা রাধা।